সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই তিনটিকে হচ্ছে বিসর্জন দিচ্ছে। আচ্ছা, এটা কাদেরকে খুশি করার জন্য করছেন? এই সংবিধান মুজিববাদী সংবিধান কে বলল? খোদ আওয়ামী লীগও দাবি করেনি। এখন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই দেশকে যেদিকে নিয়ে যেতে চান সেটা খুব বুঝে শুনে বোধ সহকারে তিনি বা তাহারা কাজ করছেন। অহেতুক একটা বিতর্কের জায়গা তৈরি করা, আসলেই এগুলো কি সমস্যা ছিল কি? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ এই নামটা নিয়ে কারো ক্ষোভ, দুঃখ, হতাশা বা বাংলাদেশ বিগত 53 বছর ধরে আমরা যে সমস্যাগুলো মুখোমুখি ছিলাম এবং যে সমস্যাগুলো মানে কালক্রমে বিভিন্ন সরকার যাওয়া এবং আসার পর কমে নাই, আমরা দেখেছি দিনে দিনে বেড়েছে। এই সব সমস্যার কি নিগড় ছিল কি, শেকড় ছিল কি এই বাংলাদেশের নামটির পিছনে? ছিল না। আর এটাও একটা ব্যাখ্যার ব্যাপার যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ আর জনগণতান্ত্রিক বাংলাদেশ, এটার মধ্যে পার্থক্যর জায়গা কি হবে? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ আর পিপুলস ডেমোক্রেটিক বাংলাদেশ, এর মধ্যে পার্থক্য কি? রিপাবলিকের বদলে ডেমোক্রেট, ডেমোক্রেটের বদলে রিপাবলিক, ব্যাপারটা পার্থক্যের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে অহেতুক একটা বিতর্কের জায়গা তৈরি করা। আর যে বিষয়গুলো রয়েছে যে আপনি, এটি খুবই স্পর্শকাতর বিষয় আছে। বাংলাদেশের সংবিধানের যে 4 মূলনীতি, সেই 4 মূলনীতি তারা পরিবর্তন করে প্রস্তাব দিয়েছেন। আসলে এগুলো তো সব প্রস্তাবই। আপনি বললেন যে বাংলাদেশ কি যাচ্ছে সেই পরিবর্তনের দিকে, সেই পরিবর্তনের দিকে বাংলাদেশ যাচ্ছে না। তার আগেও একটা বড় বিষয় আছে, আপনার প্রশ্নের মধ্যে বলেছিলেন যে মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলা। এই সংবিধান মুজিববাদী সংবিধান কে বলল? খোদ আওয়ামী লীগও দাবি করেনি এবং আজ পর্যন্ত কেউ আমরা বলি নাই। আমরা যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি বা কমিউনিস্ট পার্টি তো সবসময় হচ্ছে লড়েই আসতেছে, কখনো বিএনপি জামাতের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লড়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধে লড়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কয়েক দফায় লড়েছে। ঠিক আছে, আমরা তো বামপন্থীরা লড়াই করছি বা অন্য সাধারণ মানুষের লড়াই করছে, অন্যান্য রাজনৈতিক দলের লড়াই করছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলো তাদের লড়াইয়ের মধ্যে কখনোই বলেনি যে এই যে সংবিধান, বাংলাদেশের সংবিধান, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মুজিববাদী সংবিধান। বরঞ্চ আমরা বলেছি, বারবার বলেছি, সংবিধানের ব্যত্যয় ঘটছে। সংবিধান আমাকে যে রাজনৈতিক মৌলিক অধিকার দিয়েছে, জনগণের যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলো আদায় হচ্ছে না, সেই অধিকারগুলোকে অবহেলা করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে এবং সংবিধানকে মানে অপমান করে, ঠিক আছে, এক ধরনের হচ্ছে স্বেচ্ছাচারিতামূলক ভাবে দেশকে চালানো হচ্ছে। দেশে আইনের শাসন ছিল না, আইনের শাসন এখনো হয়তো কায়েম করা যায় নাই, ঠিক আছে, ভবিষ্যতে যাবে কিনা সেটাই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ এবং লড়াইয়ের বিষয়। আইনের শাসন ছিল না, সংবিধানেরই শাসন ছিল। ঠিক আছে, সংবিধানটা হচ্ছে একটা কাগজে, মানে কাজীর গরু যেমন হচ্ছে কাগজে থাকে, গোয়ালে থাকে না, তেমন কাগজে অনেকগুলো সুন্দর হচ্ছে গিয়ে বিধিবিধান আমাদের রয়ে গিয়েছে। রাজনীতির জায়গায় হচ্ছে শিক্ষিত জনগণ পাঠ করা তো হলো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা এখন যারা রাজনীতি করতাম না, মানে ইদানিং আমরা যারা রাজনীতি শুরু করেছি, ঠিক আছে, মানে একটা ফেভারেবল কন্ডিশনে, কমফোর্টেবল জোনে এসে, ঠিক আছে, এখন আমরা যারা বিপ্লবী হয়ে উঠেছি, কারণ এই সংবিধানের বিরুদ্ধে তো আপনি কথা 5 আগস্টের আগে বলেননি, বলবার সাহসও হয়নি, কিংবা বলবার কথা মাথার মধ্যে আসেও নাই আপনার, ঠিক আছে, আজকে যে বলতেছেন। তো এখন যারা বলতেছেন আর কি, ঠিক আছে, এখন যারা এটাকে ছুঁড়ে ফেলতে চাচ্ছেন, তারা তো হচ্ছে গিয়ে জুন মাসের 30 তারিখ পর্যন্ত মানে আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, জুন মাসের 30 তারিখ পর্যন্ত ছাত্রলীগ করেছেন। যখন এই আন্দোলনে এসছেন তখনও ছাত্রলীগের সাথে তাদের সম্পর্ক ছেদ ঘটে নাই, ঠিক আছে, তারা আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে ছিলেন। হঠাৎ এখন তারা জুলাই 15 তারিখ পর্যন্ত তারা ছাত্রলীগ করে, হ্যাঁ, জুলাই 15 তারিখ পর্যন্ত তারা ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা, তারা যে হলে ছিল, এই হাসরাত আব্দুল্লাহরা যে হলে ছিল, সেই হলে যে ছাত্রলীগরা যে সুযোগ সুবিধা নিত, তারা কি সেই সুযোগ সুবিধা তখন নেয় নাই? অবশ্যই তারা তখন সেই সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু তখন আমরা লড়াই করেছি।
আমরা শুধু এই 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 জুলাই না, নির্বাচনের আগে লড়েছি, 18 সময় লড়েছি, 14 সময় লড়েছি, 24 নির্বাচনের আগেও আমরা লড়াই করেছি। এই যে আমরা মাঠের যে আমরা মেঠো কর্মী, যে আমরা একটা বিশেষ মৌসুমে রাজনীতি করতে আসিনি, বিশেষ সুবিধাজনক পরিস্থিতি, ফেভারেবল কন্ডিশনের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে কথা বলছি না। ঠিক আছে, আমরা এখানে সেই ফেভারেবল কন্ডিশনের মধ্যে আমরা এই কথা বলতেছি না। এই আমরা হচ্ছে কি কখনো এই বিষয়গুলোকে নিয়ে মানে আলোচনায় আনি নাই। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা একটু আগে যাই, যে আপনার আলী রিয়াজ সাহেব কর্তৃক, ডক্টর আলী রিয়াজ সাহেব কর্তৃক, আলী রিয়াজ সাহেব তো হচ্ছে শুধু আমেরিকান নাগরিক না, ঠিক আছে, তিনি তো হচ্ছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফান্ড, এনএডি ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড যেটা রয়েছে, এনইডি ফান্ড, সেই ফান্ড থেকে তিনি হচ্ছে গিয়ে স্কলারশিপে তিনি রিসার্চ করেছেন, তিনি সেখানকার রিসার্চ ফেলো। ঠিক আছে, এনএডি, যে এনএডি হচ্ছে গিয়ে সোভিয়েত উত্তরকালে পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করবার জন্য, ঠিক আছে, মানে মার্কিনীদের পছন্দ না হলে, ঠিক আছে, সেই যে সরকারগুলো পরিবর্তন করবার জন্য হচ্ছে যে কার্যক্রমগুলো পরিচালনা করেন, এটা গঠন হয়েছিল এনইডির, সেই কারণে অস্বীকার করার কোনো সুযোগ নেই আর কি। ঠিক আছে, সেই এনইডির ফান্ডেড একটা প্রকল্প রিসার্চ ফেলো, ঠিক আছে, সেই রিসার্চ ফেলো একটা প্রস্তাব করেছেন। এই প্রস্তাব মানে যে বাংলাদেশ এই প্রস্তাব মেনে নিয়েছে, তার কোনো সুযোগ সুবিধা নাই আর। আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো আলোচনা হবে, এবং সব শেষে জনগণের আদালতে, ঠিক আছে, ব্যালটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এই বিষয়গুলো গৃহীত হবে না, মানে জনগণ তাদেরকে সংসদে পাঠাবে, তারা এটা অ্যাডাপ্ট করবে কি অ্যাডাপ্ট করবে না, তারা এই বিষয়গুলো গ্রহণ করবে কি গ্রহণ করবে না, তার উপর সবকিছু নির্ভর করে। ফলে আমি হতাশ নই, এখনই আমি মনে করি না বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে গেল। তাহলে কি উনি এজেন্ডা বাস্তবায়নে আসছেন? দেখেন, আপনার পয়েন্ট অফ ভিউ আর তার পয়েন্ট অফ ভিউ এক না, ঠিক আছে, তিনি তার বোধোদয় থেকেই কাজ করতে এসেছেন, ঠিক আছে, তিনি যেটা বোধ করেন, তিনি যেটা বিশ্বাস করেন, তিনি যেভাবে বাংলাদেশকে দেখতে চান, যেদিকে ঠেলে নিতে চান, মানে এই ভূখণ্ডকে, বাংলাদেশ নামটা বলবো না, এই ভূখণ্ডটাকে, ঠিক আছে, এখন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই দেশকে যেদিকে নিয়ে যেতে চান, সেটা খুব বুঝে শুনে বোধ সহকারে তিনি বা তাহারা কাজ করছেন। তারা একেবারে, আমি বলবো না তার মেধার ঘাটতি, আমি তার মেধাকে আমি শ্রদ্ধা করি, ঠিক আছে, তিনি একজন হচ্ছে তার স্কলার মানুষ, তাকে আমি শ্রদ্ধা করি এবং মনে করি তিনি অত্যন্ত মেধাবীর সাথে তার যে দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি তিনি প্রপোজ করছেন। এখন এই দৃষ্টিভঙ্গি আমার ঘাড়ের উপর, মাথার উপর কেউ চাপায় দিলে আমি নিব কেউ নিব না, আমার সেই বোধের জায়গায়, এই বাংলাদেশের মানুষের সেই বোধের জায়গাটা এখন স্পষ্ট হতে হবে এবং বুঝে নিতে হবে। স্বতঃস্ফূর্ততায় গা ভাসানো চলবে না। রাষ্ট্রীয় মূলনীতি বা সংবিধানের যে 4টি মূলনীতি রয়েছে, 4টি মূলনীতির মধ্যে একমাত্র গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই তিনটিকে হচ্ছে বিসর্জন দিচ্ছে। আচ্ছা, এটা কাদেরকে খুশি করার জন্য করছেন? ঠিক আছে, এটা একটা দেখার বিষয় আছে, এটা কাদেরকে খুশি করার জন্য করছেন আর কি। ঠিক আছে, জাতীয়তাবাদ প্রসঙ্গে একটা হালকা তর্ক বিতর্ক একসময় 80-র দশকে প্রচন্ড বিতর্ক ছিল, 70-র দশকে ছিল বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন কি সেই বিতর্ক আছে? এটা একটা মীমাংসিত জায়গায় আসছে, আমরা বাংলাদেশের নাগরিক, ঠিক আছে। আর জাতীয়তাবাদের বিষয়টা সংবিধানে কেন এসেছিল সেটা তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। 52-এর ভাষা আন্দোলন, সেখান থেকে একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। তারপরে সেই পাঞ্জাবিদের সাথে হচ্ছে বাঙালিদের লড়াইয়ের একটা ব্যাপার রয়েছে, এবং আমার সেই লড়াইয়ে আদিবাসী ভাই বোনেরা সকলে সমবেত ছিলেন। হ্যাঁ, সেখানে ভুল ছিল, 72-এর সংবিধানে তাদের স্বীকৃতির জায়গাটা ক্ষেত্রে আমরা অবহেলা করেছিলাম, এবং সেই ভুলটাকে অবশ্যই আমার পার্টি, কমিউনিস্ট পার্টি, সেই সময় তাদের হচ্ছে দ্বিমত ছিল, ভিন্ন মত ছিল, এবং এটা আমরা গত 53 বছর ধরে আমরা এটা বলে আসছি যে এই জায়গায় আমাদের হচ্ছে গিয়ে সেই আদিবাসীদের একটা স্বীকৃতির বিষয় রয়েছে। এবং কি আমি যে আদিবাসী শব্দটি উচ্চারণ করছি, এই আদিবাসী শব্দটি উচ্চারণ করবারও কিন্তু একটা অধিকার হচ্ছে আমার নাই আর কি, আমার দেওয়া হচ্ছে না, সেই অধিকারটা আমার দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনি যেমন আমরা দেখেছি বাংলাদেশে কিছু মানুষ রয়েছে যারা ভারতবর্ষে সেকুলারিজমের পক্ষে, ঠিক আছে, বাংলাদেশে আবার সেকুলারিজমের পক্ষে না, তারা বাংলাদেশে ধর্মীয় রাজনীতির পক্ষে।